২০২৬ সাল কি বাংলাদেশের রাজনীতিকে স্থির করবে, নাকি নতুন অস্থিরতার শুরু? নতুন বছরের শুরুতে দাঁড়িয়ে আমরা কি এক নতুন সংকটের দিকে যাচ্ছি, নাকি উত্তরণের দিকে? আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬ বাংলাদেশের ভাগ্য নির্ধারণের দিন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ওই দিন কি আদৌ ভোট হবে, নাকি আমরা এক বিশাল সাংবিধানিক ও রাজনৈতিক ফাঁদের দিকে পা দিচ্ছি? ২০২৬-এর রাজনীতি কি আমাদের মুক্তি দেবে, নাকি আমাদের এমন এক অন্ধকারের দিকে নিয়ে যাবে যেখান থেকে ফেরার কোনো পথ নেই? অ্যাডাম বার্গ বলেছিলেন, "হোয়েন পিপুল আর ড্রিভেন বাই ইমোশন, দে ফরগেট হিস্টোরি, অ্যান্ড হোয়েন দে ফরগেট হিস্টোরি, দে চুজ রং লিডারশিপ।" মানুষ যখন আবেগের বশবর্তী হয় তখন সে ইতিহাস ভুলে যায়, আর যখন সে ইতিহাস ভুলে যায় তখন সে ভুল নেতৃত্ব নির্বাচন করে। বাংলাদেশ বর্তমানে এমন এক পর্যায়ে আছে যেখানে রাজনৈতিক স্থিতিশীলতা ও অস্থিরতা একই সাথে কাজ করছে। আজ থেকে কিছুদিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। কিন্তু মাঠের চিত্রটা কি? আমরা কি লক্ষ্য করেছি রাষ্ট্রযন্ত্র সচল আছে ঠিকই, কোনো গৃহযুদ্ধ নেই, কিন্তু মানুষের মনের ভেতর এক বিশাল অস্থিরতা। একে বলে সাইলেন্স বিফোর দ্য স্ট্রম। মানুষ নির্বাচন চায়, কিন্তু সে নির্বাচন কি তাদের প্রতিফলন ঘটাবে? বর্তমানের রাজনৈতিক অবস্থার চরম সংকট। জনগণ এখন আর কেবল প্রতিশ্রুতিতে বিশ্বাস করছে না। তরুণ প্রজন্ম আজ দুই ভাগে বিভক্ত। প্রথম আলোতে প্রকাশিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক সেলিম রায়হান এর প্রতিবেদনে উল্লেখ করেছেন, বাংলাদেশের তরুণদের এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছেন। একদিকে তারা আগের যে কোনো প্রজন্মের চেয়ে শিক্ষিত, বেশি সংযুক্ত এবং অনেক বেশি উচ্চ আকাঙ্ক্ষী। অন্যদিকে তারা কঠিন বাস্তবতার মুখোমুখি। তরুণদের মতে সর্বোচ্চ জাতীয় অগ্রাধিকার হওয়া উচিত ছিল শিক্ষা সংস্কার ৯৪%, এরপর স্বাস্থ্য ৯২%, শ্রমবাজার সংস্কার ৯০% এবং মানবাধিকার ৮৯%। তরুণরা শতকরা এরকমই সংস্কার চাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে যে আশা নিয়ে তরুণরা আন্দোলনে নেমেছিল তা থেকে তারা হতাশ। ছাত্রদের মধ্যে থেকে যারা দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিল এবং যারা দেশ পরিচালনা করছে, তরুণরা মনে করছে তারা শুধু বক্তব্যের সীমাবদ্ধতায় থেকে গেছে। তরুণদের মধ্যে একটি অংশ দেখছে মুক্তিযুদ্ধ বিরোধী যে ন্যারেটিভ প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে, সে থেকে অনেকেই মনে করছে হয়তো তারা আন্দোলন করে ভুল করেছিল। নেতিবাচক বাস্তবতার মাঝেও আগামীর ভোট তরুণদের অংশগ্রহণ ও বিশ্বাস নিশ্চিত করা গেলে দোলাচলের এই সময় থেকে বাংলাদেশের জন্য ন্যায্য ও আশাবঞ্চক ভবিষ্যৎ গড়ে উঠতে পারে। বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি ২০২৬-তে জাতীয় সংসদ নির্বাচন ও ৪৮টি সাংবিধানিক পরিবর্তনের উপর গণভোট অনুষ্ঠিত হবে একই দিনে। এটা দেশের ইতিহাসে খুব বড় ঘটনা। এখানে শুধু সাধারণ ভোট হবে না, এখানে থাকছে জুলাই ন্যাশনাল চার্টার নামে একটি সাংবিধানিক রেফারেন্ডাম, যেখানে জনগণ সিদ্ধান্ত দেবে বৃহৎ রাজনীতি ও প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার বিষয়ে। যেখানে সাধারণ নির্বাচন নিয়ে সংশয়, সেখানে গণভোট কি ভোটারদের বিভ্রান্ত করবে না? এই জটিলতা কি আসলেও জনগণের ক্ষমতা বাড়াবে, নাকি অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী করবে? এই প্রশ্ন এখন রাজনীতির সবচাইতে বড় বিতর্ক। আপনারা কি লক্ষ্য করেছেন তারেক রহমানকে কিভাবে প্রোটোকল দেওয়া হচ্ছে? একজন মানুষ যিনি রাষ্ট্রীয় কোনো পদে নেই, তাকে কেন রাষ্ট্রপ্রধানের মতো নিরাপত্তা দেওয়া হচ্ছে? এমনকি প্রোটোকল ব্রেক করে ছুটির দিনে তাকে ভোটার করা হয়েছে। ভোটার তালিকায় আইন ২০০৯-এর আর্টিকেল ১১-১ অনুচ্ছেদে বলা হয়েছে, তফসিল ঘোষণার পর ভোটার তালিকা ফ্রিজ হয়ে যায়, নতুন নাম অন্তর্ভুক্তি নিষিদ্ধ। এ নিয়ে জনমানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আইন সবার জন্য কিন্তু সমান। তারেক জিয়া মানে প্রেসিডেন্ট হোক যাই হোক, সে যে অধিকার পাবে একজন সাধারণ নাগরিক সে অধিকার পাবে। উনি যদি একদিনের মধ্যে দুদিনের মধ্যে এনআরই কার্ড পায়, পাসপোর্ট পায়, আমরা কেন পাবো না? না, আমি নিজে ভুক্তভোগী। সাধারণ মানুষ যেন হয় না হয়, তার যে যেরকম সুবিধা পাচ্ছে রাষ্ট্র থেকে, আমরা যেন একই পরিমাণ যেন সুবিধা পাই রাষ্ট্র থেকে। পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, সবকিছু নিরাপত্তা, তার যেরকম দরকার যেরকম পাচ্ছে সরকার যেন আমাদের একই পরিমাণে একই নিয়মে। একদিনের মধ্যে যে ন্যাশনাল আইডি কার্ডটা পেয়েছে, তো আইন তো সবার জন্য সমান। বাংলাদেশের গভর্নমেন্ট বা বাংলাদেশের প্রশাসনিক যারা আছে তারা সবসময় বলে আইন সবার জন্য সমান। তো সবার জন্য যদি সমান হয়, তারেক জিয়া যদি একদিনে পেতে পারে একটা ন্যাশনাল আইডি কার্ড, তাহলে সাধারণ জনগণ কেন পাবে না? আপনাদের অনেকের আইডি কার্ডের সমস্যা হয় না? কয় চক্কর দেওয়া লাগে যদি বলেন হ্যাঁ আমার বাবা ফায়ার হয়ে গেছে, দেখছেন? তার মানে উনি কষ্ট পাইছে। বসেন। শোনেন, কয় চক্কর দেওয়া লাগে? আর মামু যদি বলেন, আর ক্ষেত্র বিশেষে দেখা যায় কয়েক ঘন্টা হয়ে যায়। আপনাদের দেশের আইন কি সমান? যদি বলেন আইন কি সমান, তাহলে যারা বলে আইন সবার জন্য সমান, এটা একটা মারাত্মক কথা হলো। এটা কি পক্ষপাততুষ্ট আচরণ নয়? নির্বাচন কি আদৌ অংশগ্রহণমূলক হবে যদি মাঠ আগে থেকেই একজনের জন্য সাজিয়ে রাখা হয়? আর এটা ভবিষ্যতের রাজনীতিকে জটিল করে তুলতে পারে। এমনকি আওয়ামী লীগ এই নির্বাচনের সময়সূচি ও কমিশনের কার্যক্রমকে অন্যায় বলে অবহিত করেছে এবং নির্বাচনকে বয়কট করেছে। 2026 সালের নির্বাচন শুধু দেশীয় সমস্যা নয়, আন্তর্জাতিক মনোভাবও বড় ভূমিকা রাখছে। রাজনীতি শুধু পল্টন বা শাহবাগের সীমাবদ্ধ নেই। ভারত, আমেরিকা, চীন সবাই এখন ঢাকাকে ঘিরে বসে আছে। আমেরিকা চায় ডেমোক্রেসি মানে তার প্রভাব, চীন চায় তার নিজস্ব বিজনেস, আর ভারত চায় স্থিতিশীল প্রতিবেশী। কিন্তু মাঝখানে পড়ে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। কূটনীতি আজ দেশের ভেতরে সীমাবদ্ধ নেই। বাংলাদেশের উন্নয়ন ও স্থিতিশীলতা যারা নিশ্চিত করেছিল, তাদের সরিয়ে আজ আমরা কি বিদেশিদের প্রেসক্রিপশনে চলছি? রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জামাতে ইসলামী ফেব্রুয়ারির নির্বাচনে শক্ত অবস্থানে থেকে জাতীয় ঐক্য সরকার যোগ দিতে আগ্রহী এবং বিএনপি সহ বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করছে। দলটি দুর্নীতিবিরোধী কর্মসূচি ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির কথা বলছে। পাশাপাশি শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্কের টানপোড়েনেরও বড় ইস্যু হয়ে উঠেছে। কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ এই মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠীকে কি মেনে নিবে? আরেকটি প্রতিবেদনে রয়টার্স বলছে, তারেক রহমান ঐক্য, শান্তি ও অন্তর্বর্তীমূলক গণতান্ত্রিক বাংলাদেশ গর্বে অঙ্গীকার করছেন। আর জরিপে বিএনপি সবচেয়ে বেশি আসন পাওয়ার সক্ষমতা রাখছে এরকম ইঙ্গিত দিচ্ছেন। বিএনপি 17 বছর পর ক্ষমতায় আসার স্বপ্নে বিভোর। জামাতে ইসলামী কিংমেকার হতে চায়। আর নতুন দলগুলো তারা এখনও মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারেনি। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী জামাতের সাথে এনসিপি জোট করে জুলাই আন্দোলনের আশাকে কবর দিয়েছে অনেকে মনে করছে। কিন্তু একটি বিষয় খেয়াল করুন, আইনি জটিলতা আর রাজনৈতিক চাপের মুখে আওয়ামী লীগের বিশাল কর্মী বাহিনী হয়তো আজ সামনে নেই, কিন্তু তাদের মতাদর্শ আর সেই 35-40% ভোট ব্যাংক কোথায় গেল? তারা কি মাটি খুঁড়ে হাওয়া হয়ে গিয়েছে? না, তারা কিন্তু রয়ে গিয়েছে। কেন 26-এর নির্বাচন অংশগ্রহণমূলক হবে না? যুক্তিটা সহজ। বাংলাদেশের রাজনীতির ধ্রুব সত্য হল আওয়ামী লীগের সেই 40% ডেডিকেটেড ভোট। যদি আওয়ামী লীগের ভোটাররা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না পায় বা তারা ভোট কেন্দ্রে না যায়, তবে ভোটের টার্নআউট 20-30% বেশি হবে না। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এটি কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে না। আগামীর বাংলাদেশ নিরাপদ হবে নাকি গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে তা নির্ভর করছে এই বিশাল ভোটারদের উপর। এদের বাদ দিয়ে 2026 সালের কোনো স্থিতিশীল সরকার গঠন করা অসম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের সামিনা লুৎফা বিবিসিকে বলেছেন, নিষেধাজ্ঞা আরোপের ফলে আওয়ামী লীগ বাড়তি চাপের মুখে পড়ল, তাতে কোনো সন্দেহ নেই। কারণ সভা সমাবেশ থেকে শুরু করে সাইবার স্পেসেও দলটির কার্যক্রম থাকবে সম্পূর্ণ নিষিদ্ধ। প্রকাশনা প্রচার বন্ধ হবে, শাস্তির বিধানও করা হয়েছে। নির্বাচন কমিশনে দলটির নিবন্ধনও বাতিল করা হয়েছে। কিন্তু এরকম নিষেধাজ্ঞা সাময়িক একটা বাধা তৈরি করলেও গোপনে আরও বেশি তৎপরতা বাড়তে পারে বলে মনে করছেন।
তার কথায় যখন কাউকে নিষিদ্ধ করা হয় তখন তো তার সার্ভাইভাল থ্রেডের মধ্যে পড়ে। মানুষ যখন সার্ভাইভাল থ্রেডের মধ্যে পড়ে তখন মানুষ সর্বশক্তি দিয়ে চেষ্টা করে সার্ভাইভ করার জন্য, এবং সেটার জন্য যা কিছু দরকার খড়কুটো পেলে সে খড়কুটো আঁকড়ে ধরে। তখন ঐক্য দৃঢ়তর হয়, সংহতি বাড়ে। শুরুতে যে প্রশ্ন করেছি, ২৬ সাল কি স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে নাকি অস্থিরতার দিকে? বাস্তবতা হলো এই বছরটি একটি বিপুল পরিবর্তনের বছর হবে। এটি শুধু একটি নির্বাচন নয়, এটা রাজনৈতিক বিশ্বাস, জনগণের ভূমিকা এবং মুক্ত মানুষের সিলিং পয়েন্ট। তার মানে দাঁড়ায় আগামীর বাংলাদেশের রাজনীতি আর স্থিতিশীলতার চাবিকাঠি এখন সেই আওয়ামী লীগের ভোটারদের হাতেই। তাদের ছাড়া নির্বাচন মানেই হলো একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক অন্ধকার। আপনারা কি চান সেই 40% মানুষ ভোট দিক, সুস্থ রাজনীতিতে ফিরে আসুক, নাকি দেশটা একটা একপাক্ষিক অনিশ্চয়তার দিকে চলে যাক? কমেন্টে আপনার সৎ সুচিন্ত মতামত আমাদেরকে জানান। সত্য বলুন, সত্যর সাথেই থাকুন। আজকে এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো অ্যাঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।